একটা কথা সব সময় মাথায় রাখবেন, কাউকে করা অপমান আর কাউকে দেয়া কষ্ট ঠিক পলিথিনের মতো। হয়তোবা বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে থাকবে, কিন্তু নষ্ট হবে না। আজকে যার কাছ থেকে আপনি অপমানিত হচ্ছেন, 2 দিন আগে অথবা পরে সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে সেই বিষয়টা ফেরত দিবেন। তাই কাউকে অপমান বা কষ্ট দেওয়ার আগে শতবার চিন্তা করা উচিত যে সেই অপমান বা কষ্ট দ্বিগুণ হারে আমার কাছে ফেরত আসবে না তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 দিন ধরে আমাদের এইদিকে সকালবেলার আকাশটা এত মেঘলা থাকে, তো শেষ পর্যন্ত কিন্তু বৃষ্টি হয় না, একটু পরেই সেই মেঘটা কেটে যায়। তো এমন মেঘ দেখা যায় সকালবেলা, ইচ্ছে করে হাতে মাখিয়ে খিচুড়ি বসিয়ে দেই। তো এরকম খিচুড়ি বসাতে বসাতেও কিন্তু বসাচ্ছি না, কারণ দেখাচ্ছে যে প্রতিদিনই এরকম হয়, 2-3 ঘন্টা সকালবেলা এরকম আকাশ মেঘলা থাকে, পরবর্তীতে মেঘটা কেটে যায় আর শুরু হয় প্রচণ্ড রকম গরম। সকালে অথবা দুপুরে যে কোনো বেলায় খিচুড়িটা সাফানের বাবা এত পছন্দ করেন, মানে খিচুড়িটা তার ভীষণ পছন্দ। তো প্রতিদিনই বলে বেড়াচ্ছি যে কালকে যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি রান্না করব। তো সেটা আর করা হচ্ছে না, বৃষ্টির জন্য অপেক্ষা করছি। বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে রুটি বানিয়ে ফেলেছি। তো আমি মোটামুটি রুটিটা আলহামদুলিল্লাহ ভালোই বানাতে পারি, কিন্তু পরোটাটা একেবারেই বানাতে পারি না, মানে ভালো হয় না। তো মানুষ পারে না এমন কিন্তু কোনো কাজ নাই। তো সেদিন মম হিরাজ কিচেনের হীরা আপু দেখেছি যে খুব সুন্দর একটা বালিশ পরোটার রেসিপি দিয়েছেন। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো চিন্তা ভাবনা আছে একটা সময় সেই পরোটাটা ট্রাই করব। হয়তো বা হীরা আপুর মতো এত সুন্দর হবে না, কিন্তু চেষ্টা করলে কিছু তো একটা অবশ্যই হবে। সকালবেলা নাস্তা বানানোর সময় আমার ইচ্ছে করে আমি যদি 2 হাত একসাথে নেড়ে নাস্তাটা রেডি করতে পারি তাহলেই তাড়াতাড়ি শেষ করতে পারবো। গতকাল রাতে কিছু কুমড়া ভাজি করেছিলাম, তো তার কিছুটা অংশ রয়ে গেছে, তো সেটাই গরম করে নিয়েছি। আর এখানে সাফানের বাবার জন্য একটা ডিম পোস্ট করে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে সবসময় যে কথাটা বলি আজও বলবো, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। রান্নাঘর যেমন বাসার জন্য পার্লামেন্ট, তো সকালবেলা খাওয়ার টেবিলটা হচ্ছে আমার মেয়ের জন্য পার্লামেন্ট। এখানে খাওয়ার থেকে বাবার সঙ্গে কথা হয় বেশি। তো সারাদিন আমার প্রতি যত অভিযোগ সব এখন সকালবেলা এক এক করে বাবার সাথে পেশ করতে থাকবে, সাথে ওর যত আবদার আছে সেগুলোও এক এক করে পেশ করতে থাকবে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে বাচ্চাই একেবারে ছোটবেলা থেকে বাবা ভক্ত হয়। তো আমার নিজের কথা যদি বলি, আমি কখনো মনে করে বলতে পারবো না যে আমি বাবার কাছ থেকে কোনো রকম ধমক শুনেছি বা কোনো চোখ রাঙানো কথা শুনেছি। তারপরেও কোনো না কোনো সময় যদি একটু বাবার কাছে মন খারাপ নিয়ে কোনো কথা শুনতাম, তাহলে কোনো কিছু বলতেই হতো না, ওইটুকুতে একেবারে চোখ ফুলিয়ে ফেলতাম। তো আমার মেয়েটাও ঠিক আমার মতো হয়েছে। আমি যদি ওকে কোনো একটা জোরে ধমক দেই দেখাচ্ছে যে সে সেটা গায়েই লাগাবে না, কিন্তু বাবা যদি একটু মন খারাপ করে কথা বলে একেবারে চুপচাপ হয়ে যাবে। তো যাই হোক, আমার গত ভিডিওতে জিহাদ হাসান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার এই সোফাটা এটা বাসায় পরিষ্কার করা যায় কিনা বা কিভাবে পরিষ্কার করা যায় দয়া করে জানাবেন। তো আপু আপনার জন্য বলছি, আপনি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, যে এই সোফাটা কিন্তু বাসায় পরিষ্কার করা যায়, আর কিভাবে খুব সহজেই ড্রাই ক্লিনটা করা যায় সেটার কিন্তু একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে। টাকা খরচ করে লোক বাসায় ডেকে এনে বা কোনো ভ্যাকুয়াম ক্লিনার ছাড়াই খুব সহজেই সোফাগুলো আপনি বাসায় নিজেই পরিষ্কার করে নিতে পারবেন। তো যাই হোক, আমার গত ভিডিওতে তো দেখিয়েছিলাম এই যে সেন্টার টেবিলের উপরে চুইংগাম পড়েছে, তো সেটা কিছুতেই উঠছে না। তো আপুদের কাছে কিন্তু আমি হেল্প চেয়েছিলাম, আর আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমাকে সেই প্রশ্নের উত্তরটা দিয়েছেন বা আমাকে হেল্প করার চেষ্টা করেছেন। তো কেউ কেউ বলেছেন যে বরফ ঘষে পরিষ্কার করার জন্য, কেউ বলেছেন পাউডার ঘষতে, কেউ বলেছেন তেল ঘষতে। তো প্রত্যেকটা আপুর কাছেই আমি কৃতজ্ঞ। আসলে আমরা যে যেটা জানি না আমরা কিন্তু সেটা অবশ্যই আরেকজনের কাছ থেকে জেনে নিতে পারি। এখানে কিন্তু ছোট হয়ে যাওয়ার মতো কোনো কথা নেই।
যে আমি একটা জিনিস জানি না বা আমি একটা জিনিস পারি না, সেটা আমি অন্যের কাছ থেকে জেনে নিতেই পারি। তো যেসব আপুরা বলেছিলেন যে বরফ ঘষে এই জিনিসটা পরিষ্কার করে নেওয়ার জন্য, তো তাদের কথা মতো প্রথমত আমি বরফটা ঘষে নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বরফ প্রজেক্ট কিন্তু ফেল হয়েছে। আমি বেশ কিছুক্ষণ ঘষাঘষি করেছি, কিন্তু বরফ দিয়ে এটা কিছুতেই উঠছিল না। তো এরকম লেগেই থাকছিল। তো পরবর্তীতে চেষ্টা করেছি যে দ্বিতীয় যে টিপসটা সেটা কাজে লাগাই, তেল লাগিয়ে দেই। তো আমি কিন্তু একটু নারকেল তেল এখানে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর একটু ভিজে ওঠার পর এটা আমি ক্লিন করে নিয়েছি। তো বরফ প্রজেক্ট ফেল হওয়ার পর কিন্তু নারকেল তেলের প্রজেক্টটাতে সাকসেস হয়েছি। তো আজকেও কিন্তু মোটামুটি আমার অনেক পরিশ্রম হয়েছে, একটা মাথা গরম অবস্থা। কারণ কিচেনের কাউন্টার টপের যে নিচের অংশটা এটা হচ্ছে পরিষ্কার করে নতুন করে গোছাবো। কিচেন ছোট হোক বা বড় হোক, দেখাচ্ছে যে প্রতি সপ্তাহে একটু যদি জিনিসপত্র নাড়াচাড়া করা হয়, পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু যখন ডিপ ক্লিন করা হয় তখনও কিন্তু খুব একটা কষ্ট হয় না বা পরিষ্কার করার জন্য কষ্ট হয় না। তো আমি হচ্ছে এই সাইডটা সেদিন যে ক্লিনজারটা আমি বানিয়েছি সেই ক্লিনজারটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর তারের মাজনি দিয়েও কিছুক্ষণ ঘষা মাজা করেছি। এই অংশটা আমি কিছুদিন আগেও পরিষ্কার করেছি, কিন্তু একটা জিনিস দেখবেন যে জিনিসপত্র নাড়াচাড়া করলেই আবার ময়লা বের হয়ে আসে। তো সেই জন্য একটু ভালো মতো ঘষে টষে পরিষ্কার করে নিচ্ছি। তো এই সমস্ত কাজ যখন কাজের খালাকে দিয়ে করাতে যাই, একেবারে দায় সারা করে রেখে চলে যাই, আসলে কি বলবো, একেবারে সময়ই দিতে চায় না। তো যাই হোক, এখানে আমার যে শিলপাটাটা আছে সেটা এখানে রাখি। তো সেটা কিন্তু সবসময় কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি না, সবসময় কাপড় দিয়ে ঢেকেই রাখি। কারণ যেহেতু এটা নিচে আছে, তেলাপোকা বা অন্যান্য পোকামাকড় যাই হোক এটার উপর দিয়ে হাঁটতে পারে। আর এখানে যে আমার যে একটা ছোট র্যাক ছিল সেটা আমি দুই ভাগ করে নিয়েছি। তো ওই সাইডটা আমি আরেকভাবে সাজাবো, তো সেই জন্য আমি এটা এরকম ভাগ করে নিয়ে এখানে এখন রাখবো। কিচেনটা আসলে আরেকটু অন্যভাবে সাজানোর ইচ্ছা আছে। তো জিনিসপত্র উল্টাপাল্টা করলে কিন্তু পুরাতন জিনিস দিয়েও একটা জায়গাকে একেবারে নতুন করে সাজানো যায়। তো এই যে আমি পেঁয়াজ রসুন যা আছে সেগুলো এখানে রাখবো। তখন সাফান কেবল একটু একটু হাঁটা শিখেছে। তো পেঁয়াজ রসুন রাখার জন্য আর সবজি রাখার জন্য মূলত র্যাকটা আমি কিনেছিলাম। তো এখানে যদি আমি কোনো কিছু রাখতাম, সাফান কিচেনে ঢুকে আর অন্য কোনো কিছুতেই ধরতো না। এই র্যাকটা ধরে এত জোরে নাড়াচাড়া করতো, কোনো কোনো সময় এখানে থাকা জিনিসপত্র পড়ে যেত বা ঘরের বিভিন্ন কোনায় কোনায় পেঁয়াজ রসুন তারপর সবজি এই সমস্ত জিনিস থাকতো। আর সারাদিন ভরে আমার সেগুলো টুকাতে হতো। তো মায়ের কাজ করার জন্য কুলা তো রেখেছি, সাথে কিন্তু মেয়ের কুলাটাও রেখে দিয়েছি। কারণ কিচেনে যেহেতু আমার সাথে সেও ভালো রকম কাজ করে, আমি যদি পেঁয়াজ ছিলি আমার সাথে কিন্তু খুব সুন্দর করে টুক টুক করে হাত দিয়ে পেঁয়াজ ছিলে দেয়। তো এই যে জিনিসগুলো পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। তো এর মধ্যে আমি কিন্তু ওই র্যাকটা সকালবেলা ঘুম থেকে উঠেই একেবারে সুন্দর করে ধুয়ে শুকাতে দিয়েছিলাম। তো সব মিলে আসলে রান্না করতে একেবারেই ইচ্ছে করছিল না, এত বেশি গরম। প্রতিদিনই সাফানের বাবাকে বলতে থাকি যে কালকে কি রান্না করব, কিছুটা তো সে ধারণা দেয়। কিন্তু আজকে এই ঘরের লোক বিশাল রকম একটা চালাকি করেছে আমার সাথে। তাকে যখন আজকে সকালে জিজ্ঞেস করেছি যে আজকে কি রান্না করব, সে আমাকে উত্তর দিল যে ফ্রিজে যা কিছু আছে সবই খাওয়ার জিনিস, তুমি তোমার ইচ্ছা মতো রান্না করে ফেলো। তো আমি আমার ইচ্ছা মতোই আজকে দুপুরে রান্নাটা করছি। আমার গত ভিডিওতে শাহিনা ওয়ার্ল্ড থেকে শাহিনা আপু কমেন্ট করেছিলেন, মাশাল্লাহ কোয়েল পাখি দেখে তো আম্মুটা খুব খুশি। আপু লুচি আলুর দম খুব সুন্দর হয়েছে, মাংস রান্না খুব সুন্দর হয়েছে আপু। সংসারের জন্য কেনা জিনিসগুলো আমার অনেক ভালো লেগেছে আপু, ভালো থাকবেন। তো শাহিনা আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, সাথে তোমার কাছে আমার কৃতজ্ঞতা। কারণ শাহিনা আপু সে কিন্তু একসময় ব্লগিং করতেন, ভিডিও দিতেন, এখন কিন্তু রেগুলার আর ভিডিও দেন না। নিজে ভিডিও না দিলেও প্রতিনিয়ত আমার ভিডিওগুলো আপু দেখে যাচ্ছেন। তো আজকে যে আমার পছন্দের রান্নাটা করব, তো তার জন্য আমার একটা পেস্ট লাগবে। এখানে দুই ধরনের বাদামের সাথে পেঁয়াজটা আমি খুব সুন্দর মতো ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি।
এখন খুব চটজলদি দুপুরের রান্নাটা করে ফেলবো। তো জহুরা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু ফেসবুক পেজে কি ইউটিউবের ভিডিওটাই একেবারে সরাসরি দেন কিনা। তো এরকম কিন্তু কিছুদিন আগে একটা প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম। আসলে ফেসবুক যে আমার পেজটা আছে ওখানে কোনো বড় ভিডিও আপাতত দিচ্ছি না, সেখানে কিন্তু শুধুমাত্র বিনোদনমূলক রিলসগুলো দেওয়া হচ্ছে। আর রিলসগুলো 4 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের বেশি না। অনেক আপুরাই কিন্তু বলেন যে আপু তোমার ভিডিওতে বলা কথাগুলো শুনে হাসি, শুনলে মন ভালো লাগে। তো সেই সব আপুদের বলবো যারা মন খুলে হাসতে চান চাইলে আমার ফেসবুক পেজটাতে অ্যাড হয়ে যেতে পারেন। আমার মনে হয় না খুব একটা হতাশ হবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে কিন্তু সব রকম গরম মশলা দিয়েছি, সাথে যে পেস্টটা করেছিলাম সেটা এখন কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা এখানে দিয়ে দেব। আজকে যে রান্নাটা করব সেই রান্নাটার মূল টেস্টটা কিন্তু এর কষানোর উপর নির্ভর করবে। তো ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করব, কিন্তু না, সেই চিন্তা কিন্তু এখন মাথা থেকে বাদ দিতে হবে। কারণ অনেক সময় নিয়ে কষিয়ে কষিয়ে রসিয়ে রসিয়ে আমার রান্নাটা শেষ করতে হবে। কিছুদিন আগে যে মশলা সংরক্ষণের একটা ভিডিও দিয়েছিলাম, তো মশলা টশলা কিন্তু আলহামদুলিল্লাহ সব একেবারে রেডি হয়ে গেছে। তো এবার যে মরিচটা ভাঙানো হয়েছে, মরিচটার কালার এত সুন্দর এসেছে, তরকারিতে দিলে তরকারির কালারটাই একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এর আগে আমি দেখেছি যে কেনা যে গুঁড়ি মরিচটা পাওয়া যায়, কোনো ব্র্যান্ডের না, এমনি ভাঙানো যে কেনা মরিচটা, সেটা তরকারিতে দিলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। আবার এরকমও কিন্তু হয় যে যে মেশিন থেকে ভাঙানো হয়, যে মিলে থেকে, ওখান থেকে কিন্তু অনেক সময় যে ওখানে লোকরা থাকে তারা চেঞ্জ করে দেয়। তো এটা কিন্তু আসলে ঠিক না। তো এবার আব্বা একেবারে দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে, আর মরিচটা অনেক ভালো বের হয়েছে। তো এখানে সব মশলার সঙ্গে মাছের মাথাটা আমি কষিয়ে নিয়েছিলাম। আমার অভিজ্ঞ আপুরা কিন্তু এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কি রান্না করছি। আজকে মাছের মুড়ি ঘন্ট রান্না করব। তো ওইদিকে যে ভিডিও করছিলাম এইদিকে একটু করলা ভাজি বসিয়েছি। তো আমার কিন্তু করলা ভাজি ফ্রাইং প্যানের নিচের তলায় লেগে গেছে। এইদিকে তামসা করে মুড়ি ঘন্টর ভিডিও করতে গিয়ে ওইদিকে করলার ব্ল্যাক ফ্রাই হয়ে গেছে। তো মোটামুটি যারা আমরা ভিডিও করি তারা কিন্তু মাঝে মাঝে আমার কাছে মনে হয় এরকম পুরা ধুরা তরকারি খেতে হয়। করলা ভাজিটা যখন একটু বেশি পুড়ে ফেলেছি তখন কিন্তু মনের মধ্যে ভয় ঢুকে গেছে। এই রান্নাটাতে তখন খুব বেশি ধ্যান দিয়েছি যে এটা আমাকে ভালো করতেই হবে। তো এইদিকে হচ্ছে মেয়ের জন্য অল্প একটু ডাল বসিয়ে দিয়েছি। তো মাছটা কিন্তু এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু কোনো রকম পানি দেইনি, একেবারে ডালের পানি আর মাছের পানিতেই একেবারে মাথাটা আধা ভাঙা করে নিয়েছি। আমার নানুকে দেখেছি যদি ডাল দিয়ে মুড়ি ঘন্টটা না করতো তাহলে মুড়ি পাটায় বেটে সেটা মুড়ি ঘন্টতে দিত, সেটাও কিন্তু অন্যরকম মজা আছে। কোনো একটা সময় ভিডিওতে শেয়ার করব। তো আমি যেদিন প্রথম মুড়ি ঘন্টর রেসিপি আমার ভিডিওতে শেয়ার করেছিলাম, সেদিন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় লিপি আপু আমাকে বলেছিলেন যে শিশির তুমি যদি কখনো এরপরে মুড়ি ঘন্ট করো বাগার দিয়ে করে দেখবে, খেতে মজা হয়। তো লিপি আপু সেই বাগারটা দেওয়ার কথা বলার পরের থেকেই কিন্তু আমি মুড়ি ঘন্ট যখনই রান্না করি তখনই বাগার দিয়ে করারই চেষ্টা করি। আসলে আলহামদুলিল্লাহ এটার কিন্তু ফ্লেভারটা একেবারেই চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে খেতে। তো লিপি আপুর যদি একটা চ্যানেল থাকতো তাহলে কিন্তু আমরা অনেক নিত্য নতুন রেসিপি তো পেতাম, সাথে অনেক সুন্দর সুন্দর টিপস পেতাম। এরকম বিচক্ষণ নিখুঁত দর্শক আসলে চ্যানেলে থাকা দরকার। অনেক ভুলভ্রান্তি বের হয়ে আসে, সাথে অনেক নতুন কিছু শেখা যায়। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা একেবারে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।